আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, রিমান্ডে প্রশ্ন করলেই হাসেন আনিসুল হক। রাজধানীর মিন্টু রোডে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ কার্যালয়ে 10 দিনের রিমান্ডে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে শুনে মুচকি হাসেন তিনি, এমনটাই জানা গেছে। শুক্রবার আনিসুল হকের রিমান্ডের তৃতীয় দিন ছিল। এরপর জানিয়ে দিব, ছাত্র আন্দোলনে হতাহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সহ যাবতীয় চিকিৎসার ব্যয় বহন করবে সরকার বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। এদিকে মোদিকে ঢাকা সফরে আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এদিকে সেনাবাহিনীকে যে বার্তা দিলেন কর্নেল অলি আহমেদ। লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীরবিক্রম বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বাংলাদেশ একটি স্বর্গরাজ্য। আজ রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে সব কথা বলেন তিনি। জানিয়ে দিব, ইউপি চেয়ারম্যানকে জুতার মালা পরিয়ে ঘোরালো স্থানীয়রা। ভোলার চরফ্যাশন উপজেলার আবু বকরপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিরাজ জমদ্দারকে মারধর করে জুতার মালা পরিয়ে বাজারে ঘুরিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতা ছিলেন। তিনি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অনেক মানুষকে অন্যায় অত্যাচার করেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, এবার চিনির কেজিতে দাম কমল 10 টাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে কমেছে চিনির দাম। আগে যেখানে খুচরা পর্যায়ে প্রতি কেজি চিনি 140 টাকায় বিক্রি হতো, তা বর্তমানে 125 থেকে 130 টাকায় বিক্রি করা হচ্ছে। অর্থাৎ প্রতি কেজি চিনিতে কমেছে 8 থেকে 10 টাকা। একইভাবে চিনির দাম কমেছে পাইকারি বাজারেও, এমনটাই জানিয়েছে বাংলাদেশ চিনি ডিলার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী আপডেট সংবাদ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রিমান্ডে প্রশ্ন করলেই হাসেন আনিসুল হক। রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে 10 দিনের রিমান্ডে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে শুনে মুচকি হাসেন তিনি, এমনটাই জানিয়েছে ডিবির বর্তমান সদস্যরা। গতকাল ছিল তার রিমান্ডের তৃতীয় দিন। জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে শুনে মুচকি হাসেন তিনি। এ সময় সুপ্রিম কোর্টের অবস্থা জানতে চেয়েছেন তদন্ত কর্মকর্তাদের কাছে। তারা নতুন করে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সে বিষয়ে জানতে চান আনিসুল হক। জিজ্ঞাসাবাদে একেবারেই স্বাভাবিক ছিলেন তিনি। পুলিশের কোনো প্রশ্নের উত্তরই দেননি সাবেক এই আইনমন্ত্রী। প্রশ্ন করা হলে শুধু হেসেছেন। ডিএমপির নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেপ্তার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে। বুধবার তাদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নেয় পুলিশ। তারা এখন ডিবি হেফাজতে রয়েছেন। গ্রেপ্তার সালমান এফ রহমান এবং আনিসুল হককে জিজ্ঞাসাবাদের বিষয়ে ডিএমপির ঢাকা মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। যদি কিছু থাকে আমার যেটা বলার আপনাদের আমি দাওয়াত দিয়েই বলবো। ছাত্র আন্দোলনে হতাহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সহ যাবতীয় চিকিৎসার ব্যয় বহন করবে সরকার। শনিবার 17 আগস্ট এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে প্রয়োজনে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতার সব বিল সরকার বহন করবে বলে জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের ব্যাপারে
অনুসন্ধান করছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে। কমিটির কর্মপন্থা নির্ধারণ রোববার 18 আগস্ট বৈঠকে বসবে। এছাড়াও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, ক্লিনিকগুলোতেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতার চিকিৎসা বিল গ্রহণ না করার অনুরোধ জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার শিক্ষার্থীদের আন্দোলন দমন করার জন্য গুলি চালায় পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চালানো হয় রাবার বুলেট এবং ছড়াগুলিও। ছাত্র বিক্ষোভ এবং অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেয় শেখ হাসিনা। তবে শেখ হাসিনা ভারতেই থাকবেন কিনা বা কোথাও আশ্রয় নেবেন কিনা তা এখনও স্পষ্ট করেনি হাসিনার সরকার। শেখ হাসিনা পদত্যাগের পর গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের কাজ করছেন 21 জন উপদেষ্টা। মোদিকে ঢাকা সফরে আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার 17 আগস্ট তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আমন্ত্রণ জানান। ডক্টর ইউনূস বলেন, অন্তর্ভুক্তিমূলক বহু বচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি এবং শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ। এর আগে সকাল 10:30 থেকে বেলা 11:30 পর্যন্ত ঢাকা থেকে এই বৈঠকে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আগেই এই সামিটে যোগ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানান মোদি। শুক্রবার দুই দেশের নেতাদের মধ্যে এক ফোনালাপে এই আমন্ত্রণ জানান তিনি। তখনই আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টিতে রাজি হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ফোনালাপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তর্বর্তী সরকারের শুভকামনা জানিয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করার কথা ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছাও ব্যক্ত করেছেন মোদি। এ সময় 2006 সালে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, তাকে দীর্ঘদিন ধরে চেনেন অধ্যাপক ইউনূস, দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার নেতৃত্বে বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। ফোনালাপে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি উত্থাপন করলে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, সংখ্যালঘু সহ দেশের প্রতিটি নাগরিককে সুরক্ষা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ডক্টর ইউনূসের সরকার। সংখ্যালঘুদের উপর হামলার খবর অতিরঞ্জিত করা হয়েছে জানিয়ে মাঠ পর্যায় থেকে সংবাদ প্রকাশ করতে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। সেনাবাহিনীকে যে বার্তা দিলেন কর্নেল অলি আহমেদ। লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বাংলাদেশ একটি স্বর্গরাজ্য। শনিবার রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অলি আহমেদ বলেন, 1972 সালের পর থেকে আজ অবধি আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সদস্যরাই সংখ্যালঘু সম্প্রদায়ের জায়গা জমি, ব্যবসা প্রতিষ্ঠান অবৈধভাবে দখল করেছে, উপাসনালয় ধ্বংস করেছে। পক্ষান্তরে তারা অন্যান্য রাজনৈতিক দলের উপর তার দোষ চাপানোর অপচেষ্টায় লিপ্ত ছিল, এখনও রয়েছে। আশা করি সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা আর নতুনভাবে বিভ্রান্ত হবেন না। সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বাংলাদেশ হচ্ছে একটি স্বর্গরাজ্য, কারণ এদেশের 18 কোটি জনসংখ্যার মধ্যে 92% মানুষ মুসলমান। এলডিপির প্রেসিডেন্ট বলেন, গত 5 আগস্ট থেকে আজ অবধি ভারতের বিভিন্ন মিডিয়া বাংলাদেশে হিন্দুদের উপর জুলুম হচ্ছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে বলে হইচই করছে এবং যে ধরনের সংবাদ প্রকাশ করছে সেগুলো ভিত্তিহীন। তবে দেশের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কিছু কিছু জায়গায় ক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ জুলুমবাজ এবং গণহত্যাকারীদের উপর চড়াও হয়েছে। জনগণ ধর্মের বিবেচনায় কারো ক্ষতি সাধন করেনি, বরং গণহত্যাকারীর দোসরদের উপর আক্রমণ করেছে। এটা যুগের পর যুগ অনেক দেশেই হয়েছে। আমি আবারও বলছি, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সবচেয়ে নিরাপদ স্থান। অলি বলেন, বিগত 15 বছর ধরে আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার
কর্তৃক প্রত্যেক স্তরে কিছু কিছু সরকারি কর্মকর্তাদের ব্যবহার করে বিনা ভোটে ক্ষমতা দখল, ব্যাংকের টাকা লুণ্ঠন, দুর্নীতির টাকা পাচার এবং চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য বিরোধী দলগুলির উপর অমানবিক অত্যাচার, নির্যাতন, গুম খুন, চাঁদাবাজি, অস্ত্রবাজি, জায়গা দখল, দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি, মানবাধিকার লঙ্ঘন, এসব ক্ষেত্রে বিচারহীনতার পুঞ্জীভূত বেদনা সহ্য করে মানুষ নীরব ছিল। এ সময় তিনি বলেন, ৫ই আগস্ট ছাত্র জনতার চরম আত্মত্যাগের মাধ্যমে এদেশের মানুষ আরেকবার দেশ স্বাধীন করেছে। এ ধরনের সংগ্রাম এবং আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আমাদের ছেলেমেয়েরা এদেশে উপযুক্ত উত্তরসূরি বর্তমান প্রজন্মকে নিয়ে আমরা গর্বিত। এলডিপির প্রেসিডেন্ট বলেন, সেনাবাহিনীকে বলতে চাই, আওয়ামী লীগ স্বৈরাচারী, গণহত্যাকারী, টাকা লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ, সাবেক মন্ত্রী, এমপি বা নেতা যারা বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছে বা লুকিয়ে আছে তাদের আয়নাঘরে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেন এবং আইএসপিআর এর মাধ্যমে সংবাদপত্রে খবরগুলি প্রকাশ করুন। এতে আপনাদের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। এছাড়াও বাংলাদেশের কোনো নাগরিকের উচিত হবে না এই ধরনের জাতীয় শত্রুকে আশ্রয় দেয়া। কোন ভাষায় এই ধরনের জাতীয় শত্রু যদি আশ্রয় নেয় কোনো ভাষায়, তাহলে তাদের আশ্রয়দাতাদেরও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আশা করি এই জাতীয় শত্রুদের ধরিয়ে দিবেন।